আরেকটা দৃশ্য দেখাচ্ছি এখানে। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আপনাদের কারেন্ট জিরা মরিচ। এই কারেন্ট জিরা মরিচ চাষ পদ্ধতিটা এবং এখানে কি পদ্ধতিতে চাষাবাদ করে। আর আমার যে পিছনে যে এরিয়াটা দেখতেছেন এটা পুরাটাই হচ্ছে একটা চাতালের অংশ, যেখানে আমরা দেখতেছি কৃষকরা জমি থেকে মরিচ উঠাই নিয়ে আসার পর এখানে রোদে শুকাইতে দেয় এবং কয়েকদিন রোদে শুকানোর পর এখান থেকে বাজারে নিয়ে যায় বা অনেকে রেখে দেয়, সেখানে রেখে দিয়ে বিক্রি করে। তো আমরা এখন আপনাদের এই যে মরিচ আমার হাতে দেখতে পাচ্ছেন কারেন্ট মরিচ, এগুলো জমিতে যাব এবং কৃষকের সাথে কথা বলবো ওনারা কিভাবে চাষ করলো এবং কেমন তাদের ব্যয় হয়, কেমন তাদের আয় হয়। চলুন তাহলে আমরা যাই। আমি যে জায়গাটি আছি ঠাকুরগাঁও জেলা সদরে জামালপুর গ্রামে, এখানে ব্যাপক পরিমাণ কারেন্ট জিরা মরিচ চাষাবাদ হয়। আর এই কারেন্ট জিরা মরিচ চাষ করেন যেসব কৃষক, সেসব কৃষকের সাথে আমার অনেকের সাথে কথা হয়েছে। এটা এই এলাকা থেকে পুরা বাংলাদেশে সরবরাহ করে থাকে। আর আয়ের একটা বড় উৎস হচ্ছে এই কারেন্ট মরিচ, সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা, ঠাকুরগাঁও সদর জেলা, থানা এবং জেলা ঠাকুরগাঁও, গ্রাম জামালপুর। তো আপনি চাষাবাদ করেন কত বছর থেকে? প্রায় 15-16 বছর ধরেই। আপনি এবার কি জাতে মরিচ লাগাইছেন? এটা হইল কারেন্ট জিরা। কারেন্ট জিরা। তো কারেন্ট জিরা আপনি কত শতক জমি চাষ করছেন? এবার তো কমই আবাদ করেছি। তো এর আগে আবাদ করতাম মনে হয় যে 1 বিঘা 2 বিঘা। আর আপনি মরিচ চাষের পাশাপাশি আরো কি চাষ করেন? হ্যাঁ, আর কি চাষ করেন? মরিচের পাশাপাশি মনে হয় যে ভুট্টার আবাদ করি, তারপর চাইনা আবাদ করি। এই দোআঁশ মাটি ছাড়া মনে হয় যে এগুলো এলাকাতেই মনে হয় যে বালুযুক্ত মাটি, যেটা 25 শতক জমি আবাদ করে। 25 কিরে মরিচ? 25 শতক। ঊর্ধ্বে মনে হয় যে 1 একর কিংবা 1.5 একর পর্যন্ত আবাদ করে অনেকে। আচ্ছা, আপনার এই 25 শতক জমিতে খরচ কেমন হয়েছে? খরচ মনে করেন যে এটা শুরু থেকে মনে করেন যে তুলা পর্যন্ত শেষ পর্যন্ত মনে করেন যে 50-60 কিংবা 70,000 পর্যন্ত চলে যাবে। এটা খরচ এটা ব্যয় যাবে। ব্যয় আপনার 25 শতক জমিতে 50-60 হাজার টাকা খরচ যাবে তুলা পর্যন্ত। আপনি বিক্রি করবেন কত? বিক্রি মনে করেন যে যদি 8 হইতে 10 মন হয়, তবে 12,000 টাকা মন। ওই অনুপাতে কত হয়? হয়তো 1,20,000 2 থেকে 2.5 লাখও হতে পারে। 2-2.5 লাখ। এই এলাকায় মরিচের আবাদ দীর্ঘ 15 বছর হইতে 20 বছর ধরেই চলতেছে। তো এটাই মনে করেন যে আয়ের উৎস, প্রধান আয়ের উৎস এই ফসল থেকে এই এলাকায়। তো আমরা অনেক দিন ধরে এগুলো আবাদ করে আসছি। এটা মনে করেন যে চাষ করতে 4-5টা চাষ দিতে হয়। তারপর মনে করেন যে এর মধ্যে গোবর সার, টিএসপি, এমওপি, ইউরিয়া এগুলো সার দিয়ে মাটি ভালোভাবে তৈরি করে এখানে বীজ একটা করে বীজ করি, বপন করি। বা বীজের জায়গা অন্য জায়গা থাকে, ওখান থেকে আমরা বীজ তুলে এখানে একটা করে লাইন টেনে আমরা করি। এই বীজ কি আপনাদের এই ফসল থেকে হয় না আপনারা কিনে আনেন? না, এগুলো মনে করেন যে কোনো সময় যদি পাল্টাতে হয় তখন অন্য এলাকা থেকে নিয়ে আসি, তখন থেকে বীজ নিজেই বপন করি। সেচ কমপক্ষে 5-6টা দিতে হবে। তো এবার একটু পানি বেশি, বৃষ্টির পানি বেশি, এবার 2টা সেচ দিছি মাত্র। রোপণের পর আবার আমরা যখন সেচ দিই, প্রথম সেচ দিব যখন গাছগুলো একটু 6 আঙুল হইতে 8 আঙুল হয়ে যাবে, তখন আমরা পানি দিব, সেচ দেওয়ার পর সার দিব। আবার টিএসপি, এমওপি, ইউরিয়া এগুলো দিব এবং আগের তুলনায় বেশি দিব পরবর্তীতে, যাতে গাছটা খাদ্যটা গ্রহণ করতে পারে। হ্যাঁ, রোগবালা তো অবশ্যই, যেমন পোকার উপদ্রব, শুশুনি পোকা, ওটা জাবর পোকা বলে নাকি, জাবর পোকা, কারেন্ট পোকা, হ্যাঁ, তারপর পচন, মরিচের পচন, এগুলো লেগেই থাকে। তো এগুলো মরিচ মনে করেন যে মূল আসার আগেই এগুলো আমাদেরকে মনে করেন যে প্রতিকার করা লাগে। হ্যাঁ, স্প্রে দেওয়া লাগে সপ্তাহে 1 দিন কমপক্ষে, ঊর্ধ্বে 2 দিন। আবার পোকার উপদ্রব বেশি হইলে সপ্তাহে 2 দিন পর্যন্ত স্প্রে দিই।
মরিচ আসতে কতদিন সময় লাগে? চাষতে মনে করেন 2-2.5 মাসের মধ্যেই মনে করেন যে মরিচ এসে যাবে গাছ লাগার পর। মরিচ উঠানোর সময় হয় কতদিন পর? মরিচ উঠানোর পর ওই আরও 1 মাস ধরেন, মনে করেন যে 3 হইতে 3.5 মাসের মধ্যেই মনে করেন যে মরিচ তোলা যাবে। সেই 3 থেকে 3.5 মাস কিংবা 4 মাসও ধরেন মরিচ উঠানো যাবে। যাবে। আর আমরা তো এগুলো উঠাই ধারাবাহিকভাবে। এই মনে হয় যে এইবার তুললাম, এই যে আজকে তুলতেছি, আবার 8 হইতে 10 দিন পর আবার দেখব এই গাছের মধ্যে মরিচ পাকে গেছে, তখন পরে আবার তুলবো। আপনি 25 শতক জমিতে কতবার মরিচ উঠান আপনারা এই জমিগুলোতে? এই জমিগুলো তো কমপক্ষে 5 বার তুলি। 5 বার? হ্যাঁ, তখন মরিচ কমে আসবে। 25 শতকে মনে করেন যে 8 হইতে 10 মন আবাদ হবে, ফলন হবে। এগুলোর উঠানোর পদ্ধতি কি? এইগুলো উঠানোর পদ্ধতি এই যে তুলবো, এখানে এইগুলো তোলার পর আমরা শুকাইতে দিব। আচ্ছা। 4-5 দিন রোদে শুকাইতে দিব, তখন এগুলো যখন শুকায় যাবে তখন আমরা কিন্তু সেল দিয়ে দিব। শুকাবো 4-5 দিন কমপক্ষে শুকাইতে হবে, তখন মরিচটা সম্পূর্ণভাবে শুকা যাবে, তখন আমরা বাজারজাত করব। মরিচ এই যে সামনে একটা বাজার আছে ভাওলারহাট, আচ্ছা, ওখানেই আমরা বিক্রি দিই। আর অনেক সময় বাড়িতেই আসে এইগুলো, মনে করেন যে যারা ব্যবসায়ী বাড়িতেও সেল দিই, বাড়ি থেকেও সেল দিই। আবার বাড়িতে না বনি বোনা হলে আমরা বাজারে নিয়ে যাই, বাজারেই সেল দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত শতক জমি চাষ করছেন মরিচ? এটা 75 শতক মাটি। 75 শতক মাটি? জি। আপনার এখানে 75 শতক মাটি পুরোটাই কি যে কারেন্ট জিরা মরিচ লাগিয়েছে? হ্যাঁ জি, পুরাটা কারেন্ট জিরা। তো এখানে আপনার আনুমানিক ব্যয় কত হয়েছে? ব্যয় 1,30,000 টাকা। 1,30,000 টাকা। 30,000। আর যদি এখানে উৎপাদন হবে কত মন? আর 30 মনের মতো টার্গেট আপনার? হ্যাঁ, আপনি এই 30 মন আপনি বিক্রি করবেন কত? 30 মন মরিচ এমনি মনে হয় 10,000 টাকা মন হলে 3 লাখ টাকা। 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা আপনার এই পুরো মরিচ খেতে। যারা এখানে মরিচ ওঠায় তারা আসলে পার ডে কত টাকা আপনাদের দিতে হয়? কেমন দিতে কি? হয়? হ্যাঁ, এটা ওরা কেজি সিস্টেমে তুলে তো, আচ্ছা আচ্ছা। 10 টাকা কেজি সিস্টেমে তুলে, এটা ওরা যা যতদূর তুলতে পারবে 6 টাকায় পাবে ওরা হিসেবে। আপনার এলাকায় কি এই কারেন্ট মরিচ চাষের জন্য বিখ্যাত? হ্যাঁ জি, বিখ্যাত। এই আপনাদের এই জায়গা থেকে কি পুরো বাংলাদেশ মরিচ নিয়ে যায়? এই জায়গা থেকে সব জায়গাতে যায়, সব ডিস্ট্রিক্টে যায়। কতবার উঠানো হয় একটা জমি থেকে মরিচ? 3 বার তোলা হয় ভাই। 3 বার? 3 বার 4 বার, কোনো সময় 4 বার তোলা হয়, কোনো 3 বারে শেষ। জমি থেকে মরিচ উঠে এনে এখানে রেখে দিছে, আর একটু পর এখানে ছড়াই ছিটে দিয়ে আবার রোদে শুকাইতে দিবে। আপনারা দেখেন এই মরিচগুলো কিন্তু এখনই উঠাই নিয়ে আসলো। আর এইরকম পলিথিন বা চাতাল আমরা যেখানে ধান সিদ্ধ করে শুকায়, সেখানে আপনাদের দেখাচ্ছি কীভাবে মরিচ শুকাচ্ছে। এনারা নাকি এই মরিচগুলো 4 থেকে 5 দিন শুকাবে। এই মরিচটা দেওয়ার কতদিন হয় রোদে দেওয়ার? এটা 3 দিন হলো। আপনি কি বাঁচতেছেন এটা? এটা সাদা কাঁচা মরিচটা, এটা তো থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে, এটা পাটি নিব না, লালটা কি এই কাঁচা মরিচটা সাদা হয়ে যাবে। এটা জমিতে তো পাকার পর উঠাই নিয়ে আসলেন না? হ্যাঁ, এটা পাকা, ওটা আর কি ফুটতে ঝরে পড়ে গেছে। এই মরিচটি 2 দিন হয়ে গেছে রোদে শুকাইতে দেওয়া, তবে রোদ কম থাকার কারণে কালারটা কম আসছে। ত্রিশ 35 কেজি। কত শতক জমি চাষ করছেন এটা? 2.5 বিঘা। 50 শতকে 1 বিঘা। দুইশো 25 শতক নাকি? হ্যাঁ। আপনার এই 225 শতকে খরচ কত হবে আর কি আনুমানিক?
প্রায় 2 লাখ। 2 লাখ। আর আপনি এখানে এই 2.5 বিঘা জমিতে আপনার মরিচ টার্গেট উৎপাদন কত আছে? কত মন মরিচ হওয়ার সম্ভাবনা আছে আর কি? এবার মরিচ তো এবার ফল নাই, ফলন কম। তারপরে যদি আপনি টার্গেট অনুমান কত হবে আর কি? বিঘা কত 10-12 মণ। আর এই মরিচ 2.5 বিঘা জমিতে আপনি 3 লাখ টাকা ব্যয়, আপনি ভালো দাম পেলে, বাজার পেলে আপনি কত টাকা বিক্রি করবেন? দাম যদি পাই তাহলে প্রায় 2 লাখ। 1 বিঘাতে 1 বিঘাতে 2 লাখ বিক্রি করবেন? যদি দাম পাওয়া যায়। আচ্ছা, 15-20। এটা কত হাজার টাকা মনে কথা বলে? এখানে তো চলতেছে 10-12 হাজার। 12,000 টাকা মন। এটা কি শুকনো হয়ে গেছে? আর শুকা লাগবে না? আচ্ছা, মরিচ শুকায় আপনারা কিভাবে বুঝেন? মরিচ শুকায় বলে এটা যেমন আছে না, এটা দেখতেছেন, এটা কিন্তু শুকাই গেছে, বুঝছেন? কিভাবে বুঝে? না, এই যে এটা আছে কিন্তু এটা এই যে মানে নরম আছে। নরম আছে, ওইটার জন্য এটা কিন্তু শুকায় নাই। আচ্ছা। আর এটা কিন্তু শুকাই গেছে, ওইটার জন্য মানে কিছু নাই, বুঝছেন তো? চাপ দিলে নরম ভাব থাকবে। হ্যাঁ, আর এইটা দিয়ে মানে চাপ দিলে নরম ভাব থাকবে। ওইটার জন্য এটা আরো রোদ পাবে। আচ্ছা। আর এটা তোমার হয়ে গেছে, বুঝছেন? এটা মানে হাত দিয়ে ধরলে বোঝা যাবে আর কি। দিয়ে একটু ধরলে মরমরাই, তাহলে তো শুকাই গেছে। আর যদি দেখতে মানে শুকায় না। কতদিন সময় লাগে? রোদ হলে 2 দিন অথবা 3 দিন। আর যদি রোদ না হয়, মানে মেঘের আবহাওয়া খারাপ হয়, তাহলে তো সপ্তাহ চলে যায়। মানে এটা রোদের উপর নির্ভর করে আর কি। হ্যাঁ, রোদের উপর নির্ভর করে। মরিচে আবাদ করছি আমরা 20 বছর যাবত। মরিচের ফলন এই বছর আল্লাহ দিলে ভালোই হচ্ছে, দামও ভালো। মানে এই যে জন কামাইলের এরা খরচা আছে, বিষের খরচা, এইগুলার দাম বেশি। এখন এইবার তো তাই তো প্রথম বাজারে যাই, এটা প্রথমবার উঠাইলেন মরিচ ক্ষেত থেকে? এবার প্রথম। আচ্ছা, কত শতক জমি চাষ করছেন নাকি মরিচ? জমি চাষ করছি 12.5 কাঠা। ব্যয় হবে ধরেন 10-12 হাজার। আচ্ছা, বাজার ভালো পেলে আপনি এই 30-12 কাঠায় কত টাকা বিক্রি করবেন? তখন ধরেন বাজার যদি ভালো থাকে, যদি আপনার 10 মনে হয় তাহলে 1,20,000। হ্যাঁ, এরকম 1,20,000। এখন আমাদের দিক তো মরিচের ফসলটাই বেশি আচ্ছা, মূল্যবান, এটার মতো আরাম নাই। যারা শুকাই নিল, এখন ঘরে যদি রাখে দিই তবু পয়সা, বিক্রি করলেও পয়সা। আচ্ছা, এবার মরিচের দাম বেশি। এবার মরিচের দাম বেশি, আল্লাহ দিছে। এখন ক্ষেত আল্লাহর হাতত। এখন যদি ফের আল্লাহ ফের সম্পূর্ণ মরিচটা যদি না করতে পারে, তা কেমন লাভটা হবে? আচ্ছা, কিন্তু আল্লাহ বান ধরা দেয় তো মরিচ শেষ। আচ্ছা, পানি বৃষ্টি যদি করে, যেমন আল্লাহ ওইদিকে পঞ্চগড়ের ওইদিকে রুইয়ার ওইদিকে এখন পাতার পরে ভুট্টা মরিচ সব চুরমা চার করে দিছে। তো ওই রকম এখন যদি আমরা এইগুলো আল্লাহ দিছে, যদি এরপর যদি তাহলে আল্লাহ হাতত আছে, আমাদের হাতত নাই। যখন আমাদের হাত চলে আসবে তখন বলতে পারবো যে কিন্তু আমাদের এখন আল্লাহতে হাতে আছে। এখনো যেহেতু জমি বাড়িতে আছে, এই আর কি। এগুলো মরিচ কয়দিন হয় শুকাইতে দেওয়ার? 4 দিন। এটা জড়াই রাখবেন? Kamu tuh berapa?
কারেন্ট জিরা মরিচের সাথে এই ভিডিওতে আরো একটা দৃশ্য দেখাচ্ছি। এখানে জামালপুরের ঐতিহ্যবাহী মসজিদ। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জামালপুর জামা মসজিদ। কত বছরের? 200 বছরের পুরাতন মসজিদ। আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 200 বছর প্লাস একটা মসজিদ। আর এটা হচ্ছে প্রাচীন ঐতিহ্যের মধ্যে একটি। আর এখানে পাশে জমিদার বাড়িও আছে, আমি সেগুলো আসলে দেখলাম, মন খুলে দেখলাম। তবে এই মসজিদের পরিবেশটা আসলেই সুন্দর, অসাধারণ। চলুন তাহলে আমরা পুরো মসজিদটাই দেখি। এই মসজিদের নাম জামালপুর ঐতিহাসিক জামে মসজিদ। 200 বছর পূর্বে এইখানকার পূর্বপুরুষরা নির্মাণ করেছিল। হ্যাঁ, এটা এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক, সরকার কর্তৃক প্রত্নতত্ত্ব শিল্প হিসাবে গৃহীত হয়েছে এবং প্রায় প্রতিদিনই প্রচুর লোকজন এই মসজিদ দেখতে আসে, পরিদর্শন করতে আসে। মসজিদের অনেক নকশা কারুকার্য ক্রমশ বিলীন হতেছে। এটার সরকারের আসল মেরামতের প্রয়োজন এই নকশাগুলো, নাহলে পরে সমস্যা হবে। এই নকশার কারুকার্য বিলীন হয়ে যেতে পারে। আমরা সবাই এই মসজিদের মঙ্গল কামনা করছি। ঠাকুরগাঁও জেলায় বেশ কিছু ঐতিহাসিক জমিদার বাড়ি রয়েছে। এর মধ্যে হচ্ছে জামালপুর জমিদার বাড়ি ও জামে মসজিদ। এটি ঠাকুরগাঁও জেলার সবচেয়ে পরিচিত ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি। সদর উপজেলা থেকে প্রায় 13-14 কিলোমিটার পশ্চিমে জামালপুর ইউনিয়নে অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত রওশন আলীর বংশধররা এই জমিদারিত্ব পান এবং 1862 সালে বাড়ি ভিত্তি স্থাপন করেন। মূল জমিদার বাড়ির চেয়ে এখানকার যে মসজিদটি ছিল সেই মসজিদটি বেশি বিখ্যাত। এখনকার সময় অনুপাতে বাড়ি নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়ে যায় এবং বাড়ির নির্মাণের কাজ অসমাপ্ত রয়ে যায়। এবং এখন পর্যন্ত এই বাড়ির চেয়ে মসজিদটির স্থাপত্য নিদর্শন সবচেয়ে বেশি এবং এই বাড়িটির কাজ তখনকার দিনেই অসমাপ্ত ছিল, এখনকার প্রায় বিলুপ্তির দিকে। তবে আমরা এর কিছু ভিতরের অংশ আমরা এখন আপনাদের দেখাবো, যেটা হচ্ছে এখন বিলুপ্তির দিকে গেছে। আর কিছু অংশ আমরা এখানে পেয়েছি যেগুলো ভঙ্গুর অবস্থায় আছে। এগুলো আসলে দিন যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে, মানে আরও অনেক সমস্যা দেখা দিচ্ছে। এখানে এখন আসলে মানুষের প্রবেশ নিষিদ্ধ এই বাড়িটিতে আসলে বেশি মানুষ এখন বাস করে না। তবে আমরা তাও এখানকার পারমিশন নিয়ে আমরা এই বাড়িতে গেছিলাম এবং এর দোতলায় যে আছে ভবনগুলো সেগুলো দেখলাম। সব কিছু আসলে বিলুপ্ত হওয়ার দিকে, যেহেতু এটি 200 বছর প্লাস বয়সী এটা জমিদার বাড়ি। সে এখনকার অনুপাতে এটি এখন মানে ভঙ্গুর অবস্থায় আছে। হয়তো আর কিছুদিন বা কয়েক বছর গেলে হয়তো ভেঙে যেতেও পারে, এরকম একটা অবস্থা করে রাখা উচিত। আমরা এই বাড়িটা এই জন্য পুরা আপনাদের দেখাইলাম। আর আমি এখানে একাই আসছিলাম, আসলে এখানে সেইভাবে ছবি তোলা বা ঘুরে দেখানো আগের মতো পারমিশন নেই। তবে অনেক পর্যটক এখানে আসে এবং সেখানেকার মসজিদের যে ঐতিহাসিক সৌন্দর্য সেগুলো দেখে। আর মসজিদের বিশেষত উপরে মিনার কোথাও লেখা আছে 28টি, কোথাও লেখা আছে 29টি, এসব আমরা আপনাদের দেখালাম। বাড়িটির ভিতর থেকে আমি অনেক কিছু দেখার চেষ্টা করলাম। আপনারা এতক্ষণ এই মসজিদে পুরা অংশগুলো দেখলেন এবং এখানে জমিদার বাড়ি সেগুলো দেখলেন। আর একজন বয়োজ্যেষ্ঠ ছিল, তার সাথে আমি কথা বললাম এবং তার কাছ থেকে শুনলাম যেখানে 200 বছর পুরাতন মসজিদ, একটা ঐতিহ্যবাহী মসজিদ। আর এটি বর্তমান যে কারুকার্য আছে সেই কারুকার্যগুলো ধীরে ধীরে একটু নষ্টের দিকে যাচ্ছে। তারা বললো যে এই মসজিদটা যদি কারুকার্য বা এটা যদি রক্ষণাবেক্ষণ না করা হয়, এত সুন্দর কারুকার্যটা আসলে মানে ক্ষতির দিকে যাচ্ছে, দিন যাচ্ছে। তো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন।